ইডি হাজিরা এড়ালেন সুজিত বসু ও রথিন ঘোষ। পুরনিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা এড়ালেন সুজিত বসু। ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন সুজিত বসু। ইডিকে চিঠি বিধাননগরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজিত বসু। ইডি হাজিরা এড়ালেন রথিন ঘোষও। বাথরুমে পড়ে গিয়ে চোট, 10 দিনের বিশ্রাম থাকার পরামর্শ চিকিৎসকের। হাজিরা এড়িয়ে ইডিকে চিঠি রথিন ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা না দেওয়া প্রসঙ্গে কটাক্ষ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। 7 তারিখে যদি সরকার 7 তারিখের মধ্যে না হতো তাহলে এটা রাষ্ট্রপতি শাসন করতে হতো। তার জন্য তো 7 তারিখের আগে 4 তারিখের রেজাল্ট বের করতে হয়েছে, কারণ এটা হচ্ছে আনুষ্ঠানিক একটা প্রক্রিয়া নির্বাচনের। তো সেখানে উনি যদি না দেন আমরা কেউ চাইতেই যাবে না। উনি আমাদের কাছে সিনিয়র একজন ব্যক্তি, মহিলা মুখ্যমন্ত্রী। আমাদের শ্রমিকরা বলেছেন সম্মান জানাতে শুধু একটা কথাই বলবো, দিদি উনি বিশেষ করে ভাইপোকে বলবো চেয়ার ছাড়তে সত্যি খুব কষ্ট হয়। চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল একটা চেয়ার ওখানে লেখা থাকবে, আর নিচে একটা ছোট করে এক্স লেখা থাকবে। চেয়ারটা আমরা পাঠিয়ে দেবো, আজীবনকাল যাতে চেয়ারটা থাকে সেই ব্যবস্থাটা আমরা করবো। বিজেপির কাছে হেরেও ইস্তফায় নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের রীতিনীতিও মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জিতেছি, হারিনি, কেন পদত্যাগ করতে যাব? বিপুল ভোটে হেরেও মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. বিপুল ভোটে হেরেও মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে সিইওর কি বক্তব্য শুনুন। না, সেটা কোনো বাধা নেই। আমাদের কনস্টিটিউশন সুপ্রিম আছে, এটা ইসিআই কোনো কাজ নেই, যেটা আছে সিও কোনো কাজ নেই। এটা অনারেবল গভর্নর আছেন, অনারেবল প্রেসিডেন্ট আছেন, বিদায়ী চিফ মিনিস্টার আছেন। এটা ওদের ম্যাটার আছে, এটা আমার কোনো ম্যাটার নেই। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যরা। এবার আপনাদের শোনাবো গত 27শে এপ্রিল ভোটের প্রচারে এসে জগদ্দলের সভা থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে কি বলেছিলেন প্রধানমন্ত্রী। धन्यवाद कर रहे हैं नरेंद्र मोदी जी, आगे बढ़ो। बंगाल में जहां जहां गया हूं, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं कि 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। এবিপি আনন্দের হাতে বিজেপি সরকারের সম্ভাব্য মন্ত্রিসভা। সরাসরি এই মুহূর্তে নিউজ রুমে আমাদের প্রতিনিধি দীপক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, তোমার থেকে যেটা জানতে চাইবো, এই সম্ভাব্য মন্ত্রিসভায় কার কার নাম রয়েছে? দেখো, 9 তারিখ যখন শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসেবে, যখন শপথ গ্রহণ পাঠ করবেন, যিনি পরিষদীয় দলের নেতা হবেন তাকে পাঠ করানো হবে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করানো হবে, এবং সেই সঙ্গে তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যকেও একই সঙ্গে শপথ বাক্য পাঠ করানো হবে। একটা সম্ভাব্য মন্ত্রিসভা তৈরি করা হয়েছে। যে মন্ত্রিসভার সমস্ত সদস্যই যে সেদিন শপথ বাক্য পাঠ করবেন তা নয়, তাদের মধ্যে একটা বড় অংশই পরবর্তীতে শপথ নেবেন, বিধানসভায় পৌঁছে তারা স্পিকারের কাছ থেকে শপথ গ্রহণ করবেন। আরও একটি বিষয় হলো যে তালিকাটা এখন তৈরি করা হয়েছে সেটাকে বলা হচ্ছে সম্ভাব্য তালিকা। বিজেপি নেতৃত্বের সূত্রে যে পাওয়া খবর, তাদের সম্ভাব্য তালিকা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে তারা দুটো বিষয়কে নজরে রাখছেন। একটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের মানুষের যাতে প্রতিনিধিত্ব থাকে মন্ত্রিসভাতে, এক। দ্বিতীয়ত বিভিন্ন জনগোষ্ঠীর যাতে প্রতিনিধিত্ব থাকে সেটা নিশ্চিত করতে চাইছেন তারা। ফলে দার্জিলিং থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত, বা পুরুলিয়া থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার শেষ গ্রাম পর্যন্ত, এই যে বিস্তীর্ণ অঞ্চল, প্রতিটা অঞ্চলের মানুষের, জেলার মানুষের যাতে প্রতিনিধিত্ব থাকে। যে কয়েকটা নাম এই মুহূর্তে সামনে এসছে সেটাই চূড়ান্ত নয়। তারা বলছেন এখান থেকে অনেক কয়েকটা নাম সংযুক্ত হতে পারে, কিছু নাম বাদও যেতে পারে।
আপাতত যে একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে তা দেখা যাচ্ছে যে নাম রয়েছে অগ্নিমিত্রা পাল, আসানসোল থেকে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি এর আগেও বিধানসভার সংসদ সদস্য ছিলেন, 2021-এ নির্বাচিত হয়েছিলেন। সোনারপুর দক্ষিণ থেকে রূপা গঙ্গোপাধ্যায় এই প্রথম বিধায়ক হিসেবে তিনি পা রাখছেন বিধানসভায়। রাসবিহারী থেকে স্বপন দাশগুপ্ত, তিনি প্রথমবার যাচ্ছেন। অজিত কুমার জানা দাতন, তিনিও প্রথমবার বিধানসভায় পা রাখতে চলেছেন। শঙ্কর ঘোষ কিন্তু চিফ হুইপ ছিলেন এবং 21-এর নির্বাচনে জিতে তিনি এসেছিলেন বিধানসভায়। তিনি আবার শিলিগুড়ি থেকে নির্বাচিত হয়ে বিধানসভায় পা রাখছেন। তিনিও মন্ত্রিসভার সম্ভাব্য, তার নামটাও মন্ত্রিসভার সম্ভাব্য একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিধাননগর থেকে নির্বাচিত হয়েছেন শারদত্ত মুখোপাধ্যায়, বেহালা পশ্চিম থেকে ইন্দ্রনীল খাঁ, তিনিও সম্ভাব্যের তালিকায় রয়েছেন। খড়গপুর সদর থেকে নির্বাচিত দিলীপ ঘোষ, যিনি 2016-তে নির্বাচিত হয়েছেন। 2016-তে মাত্র 3 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিজেপির, সেই 3 জনের মধ্যে একজন হচ্ছেন দিলীপ ঘোষ। পরবর্তীতে তিনি সাংসদ হন, আবার সাংসদ পদে লড়াই করেন, হেরে যান। এবার আবার তার পুরনো এলাকা খড়গপুর থেকে নির্বাচিত হয়ে তিনি বিধানসভায় আসছেন। উত্তরপাড়া থেকে দীপাঞ্জন চক্রবর্তী, যিনি প্রাক্তন সেনা অফিসার, তার নাম সম্ভাব্যের তালিকায় রয়েছে। হবিবপুরের জোয়েল মুর্মু, দার্জিলিং থেকে নির্বাচিত বিজেপির নমন রায় এবং ফালাকাটা থেকে নির্বাচিত দীপক বর্মন কিন্তু 21-এও নির্বাচিত হয়েছিলেন। চাকদা থেকে বঙ্কিম ঘোষ, যিনি 21-এও নির্বাচিত হয়েছিলেন। সজল ঘোষ বরানগর প্রথমবার পা রাখছেন। রুদ্রনীল ঘোষ শিবপুর, তিনিও প্রথমবার পা রাখছেন। সুব্রত ঠাকুর, তিনিও প্রথমবার পা রাখছেন বিধানসভায়। কোচবিহার দক্ষিণে যতীন্দ্রনাথ বসু, তিনি 2021-এ নির্বাচিত হয়েছিলেন। এবং সিউড়ি থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনিও প্রথমবার পা রাখছেন বিধানসভায়। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে মুখ্যমন্ত্রীর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ পদ হচ্ছে স্পিকার কে হতে পারে সেই জল্পনায় যে প্রথম নামটা উঠে আসছে তিনি হচ্ছেন তাপস রায়। তার কারণ বিজেপি বিধায়কদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বর্ষীয়ান বিধায়ক হচ্ছেন তাপস রায়, সুতরাং তার নামটাও আলোচনায় রয়েছে। একবারে দীপক, তুমি যে কথা বলছিলে যে সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা এটা, এর সঙ্গে আরো অনেক নাম যুক্ত হতে পারে। আপাতত তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।